তোমাকে বিয়ে করেছি কেবল একটা সন্তানের জন্য, আর কোনো ভ্যালিড রিজন কিন্তু নেই। ভালোবাসাবাসীর বিয়ে শাদী এটা না। বাচ্চা হওয়ার পরই তোমার প্রয়োজন ফুরিয়ে যাবে আমার জীবন থেকে। তখন কি করবে তুমি? সে যদি থ মেরে দাঁড়িয়ে রইল মূর্তির মতো, কোনো নড়াচড়া করলো না। মুহিব রুমের বাহির থেকে কথাগুলো বলে। সে যদি রুমে সোজা ঢুকে পড়ে অবলীলায়। এরপর দরজাটা আস্তে করে কোনো প্রকার শব্দ না করে লাগিয়ে দিল। সে যদি চোখ বড় বড় করে ফেলে এবং কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, গেট কেন আটকালেন? দয়া করে গেটটা খুলে দিন। সে যদির কথায় কোনো ভাবান্তর নেই মুহিবের। সে আবারও নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, আমাদের বংশের একটা প্রদীপ চাই, তাই সেই অছিলায় তোমাকে বিয়ে করেছি। আমি অন্য কারোর ছিলাম, আর আগামীতেও অন্য কারোরই থাকবো। সে যদি কাঠ গলায় বলে ওঠে, তাহলে সেই অন্য কাউকে বিয়ে করেই তো এই বংশের প্রদীপ আনতে পারতেন। শুধু শুধু আমাকে বিয়ে করে ঝামেলা বাড়াচ্ছেন। মুহিব সেজুদির দিকে আগুন দৃষ্টিতে তাকালো, তারপর পকেটে হাত গুটিয়ে বলে ওঠে, আমায় বিয়ে করার ইচ্ছা পূরণ হচ্ছে তোমার, তাই না? এটাই তো চাও তুমি। আমার আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই মুহিব ভাই, এখনো চাই না কিন্তু আমি। মুহিব দাঁতে দাঁত চেপে বলে ওঠে, বিয়ে করতে চাও না? তবে রাজি হলে কেন? হোয়াই? আনসার মি। আচমকা চেঁচিয়ে উঠবার জন্য সে যদি ভয় পেয়ে যায়। সে শুকনো ঢোক গিলল। মুহিব অনেকটাই কাছে চলে আসে সে যদি থমথমে খেয়ে যায়। মুহিব তার অতি নিকটে চলে আসায় সে যদির নিঃশ্বাস আটকে যেতে লাগলো। মুহিব ভাইয়ের কড়া পারফিউমের ভোটকা গন্ধে সে যদি নাক কুচকালো। ঘামের গন্ধের সাথে পারফিউমের গন্ধের মিশ্রণে খুব বাজে একটা গন্ধ বের হচ্ছে মুহিবের গা থেকে। সে যদি ভাবতে লাগে, মুহিব ভাই কি গায়ে সাবান মেখে গোসল সারে না? ইস, কি বিশ্রী গন্ধ বের হচ্ছে। সে যদি আর 5 মিনিট এইভাবে থাকলে শিওর বমি করে দিবে। অসহ্য লাগছে সে যদির। এত কাছে কেন আসবে সে? মুহিব সেজুতির দিকে কড়া চোখে তাকিয়ে আছে। সেজুতি মাথা নিচু করে, আর তাই সে মুহিবকে দেখতে পারছে না। মুহিব তার ডান গালে নিজের বাম হাতটা রেখে মৃদু গলায় বলে ওঠে, আমাকে বিয়ে করার অনেক বেনিফিট আছে তোমার। একে তো আমি ঢাকার বড়লোক বিজনেসম্যান, সেই সঙ্গে আমার পরিবার বংশ পরম্পরায় বড়লোক সম্মানিত। আর বাকি রইল চেহারার কথা, তাহলে আমি তো বোধহয় রাজকুমার। আমার মতো হ্যান্ডসাম ছেলের জন্য যে কোনো মেয়ের মাথা পাগল হতে পারে। এটুকু বলেই দম ছাড়ল মুহিব। সে এক দৃষ্টিতে সেজুতিকে দেখছে। বিয়ের আগের দিন থেকে নাকি কনের রূপ হু হু করে বেড়ে যায়, সেটাই লক্ষ্য করছে সে। সেজুতির কি রূপ বেড়েছে যে বিয়ের কেবলই বাচ্চা কাচ্চার জন্য করা হচ্ছে। এক প্রকার বাধ্য হয়ে সেই বিয়ের কনের ওপরও কি এই একই সূত্র প্রয়োগ করা হবে? কে জানে কি। অবশ্য লজিক্যালি মানুষ বাচ্চা কাচ্চার আশাতেই তো বিয়ের পিঁড়িতে বসে। তবুও তার ব্যাপারটা কিছুটা ব্যতিক্রম। তাকে সেজুতিকে বিয়ে করতে হবে এবং আল্লাহর রহমতে ঘর আলোকিত করে তাদের বংশের প্রদীপ চাই তার। না হলে তো তার পরিবার নির্বংশ হয়ে পড়বে। মুহিব ভাইয়ের শেষ লাইনগুলো শুনে সেজুতির হাসি পেয়ে গেল। সে অনেক কষ্টে নিজের হাসি দমিয়ে রাখে। বিয়ের আগের দিন শব্দ করে হাসতে নেই। মুহিব আরো একটু কাছে আসে সেজুতির। এতে করে সেজুতির মধ্যে কম্পন সৃষ্টি হয়। সে সেজুতিকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, লাভ হচ্ছে না। তার হাত কাঁপতে লাগে, মনের ভেতর ভয় কাজ করছে তার। মুহিব তার অতি নিকটে এসে থেমে গেল। গাল থেকে হাতটা সরিয়ে তার পানে চেয়ে থাকে। এই চেয়ে থাকার মধ্যে না আছে রাগ, না আছে খারাপ লাগা, না কোনো কামনা, আর না আছে ভালোবাসা বা ভালো লাগা। অদ্ভুত এক দৃষ্টি যেন এ। সে যদি ঘাবড়ে যাচ্ছে, তার ঠোঁটও কাঁপছে, ঢোক গিলতে পারছে না সে। মুহিবের আছড়ে পড়া গরম নিঃশ্বাস সেজুতির মুখে এসে পড়তেই তার মনে হতে লাগে সমস্ত পৃথিবী ঘুরছে। কি একটা অবস্থা! মুহিব বলে ওঠে, আমি একজনকে গভীরভাবে ভালোবাসি, এটা জানিয়ে দিলাম, যেন পরে না বলতে পারো আমি তোমাকে সত্য বলিনি।
সে যদি কিছুই বলল না, তার ভয় হচ্ছে বাসায় সবাই নিশ্চয় জেনে গেছে মহিব ভাই তার বাসায় এসে রুমে গিয়ে গেট লাগিয়ে দিয়েছে। বাবা জানলে কি ভাববে? সি, মানুষটার বিবেক বলে কিছুই নেই নাকি? সে যদি উত্তর না পেয়ে সে সিগারেট ধরায়। সে যদি কিছুটা বিরক্তি প্রকাশ করে, ইতিমধ্যেই বাহির থেকে হাসাহাসির শব্দ ভেসে আসছে। বাড়িতে গাদা গাদা মানুষ, মুরব্বী মানুষজন আছে। সবাই কি ভাবছে কে জানে। বাহির থেকে তার কাজিনরা হাসাহাসি করছে। ওদের হাসির আওয়াজ কানে আসতেই সে যদি মাটির সাথে মিশে যেতে মন চাচ্ছে, অথচ এই বেটা আয়েশ করে সিগারেট ধরালো। মুহিব ভাইয়ের আইকিউ এত কম কেন? এতটা নির্বোধ কেন সে? মুহিব সিগারেট টানতে গিয়ে লক্ষ্য করে তার দেওয়া হলুদের শাড়িটা মেঝেতে পড়ে আছে। মুহিব দাঁতে দাঁত চেপে এই অপমান হজম করলো। আজকে অন্য দিনের চেয়ে সিগারেট টানতে বেশি মজা লাগছে। কাজেই চেইন স্মোকার, সে সিগারেট খাওয়ায় মনোযোগ দেয়। বাকি সব ভেস্তে যাক। এরপরে সে সেজুতির দিকে তাকিয়ে বলে ওঠে, প্রেম করতে নাকি? সেজুতি মাথা তুলে অবিশ্বাসের চোখে মুহিবের দিকে তাকালো। মুহিব সিগারেট টানতে টানতে সহজভাবে বলে ওঠে, বয়ফ্রেন্ড আছে? কোন এক্স আছে? সে যদি প্রথমে না বলতে চাইলেও পরক্ষণে ভাবল মুহিব ভাইকে উচিত শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। কি সুন্দর করে নিজের বইয়ের সামনে বলে আমি অন্য কারো। সে যদি যে এই ছেলের মাথা ফাটায়নি, এটাই তার পরম সৌভাগ্য। তার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে গেল। সে বাঁকা হেসে জবাব বলে, জি মুহিব ভাই, আমি একজনকে খুব করে ভালোবাসি। বলতে পারেন সে আমার প্রাণ ভোমরা। আমার বুক থেকে মনটা অপারেশন করে তার বুকে লাগিয়ে দিয়েছি। তারপর মুহিবের চোখে চোখ রেখে তীক্ষ্ণ স্বরে বলে, সে একান্ত আমার। তার মানে বলতে চাচ্ছ তুমি মনহীন হয়ে আছো? মানে? মানুষের মন তো একটাই, এস ফর আই নো। কি বলো? নাকি কিডনির মতো দুইটা মন মানুষের? একটাই মন একজন মানুষের। তোমার মন অপারেশন করে ডোনেট করলে এখন তুমি মনহীন একটা নারী বটে। সে যদি মুহিবের দিকে তাকিয়ে বোঝার আপ্রাণ চেষ্টা করছে সে কি তাকে নিয়ে মজা করছে কিনা। তারপর চোখটা ছোট ছোট করে জবাব দেয়, যাকে মন দিয়েছি তার মনটা ইন রিটার্ন নিজের বুকে লাগিয়েও দিয়েছি। মুহিব তার মাথা থেকে পা অবধি একবার দেখে নেয়। মুহিবের নজর পুনরায় মেঝেতে পড়ে থাকা তার 10,000 টাকা দিয়ে কেনা শাড়িতে গেল। সে ছোট্ট করে দম ফেলে। যমুনা ফিউচার পার্ক থেকে কেনা শাড়ি, অথচ ফেলে রেখেছে মেঝেতে। এই মেয়ে তার ঘাম ঝরানো টাকার কদর করছে না, নাকি শাড়ি ভালো লাগেনি? জিজ্ঞাসা করবে কি? কিন্তু এটা জিজ্ঞাসা করে কি বলে ওঠে, তুমি তো দেখি মাছ বিক্রেতা। মানে? সেলফিশ। ইউ রিটার্ন কিছু পাওয়ার আশাবাদে এক পাও নড়ো না। সে যদি হা হয়ে যায়। মুহিব হুট করেই তার কাছে এসে তার মুখে সিগারেটের ধোঁয়া ছাড়ল। এই কাজটা করতে মুহিবের খুব বেশি ভালো লাগে। সে যদি খুক খুক করে কাশতে লাগে। মুহিব হুট করেই সেজুতির কাছে চলে এলো এবং তার কপালে লেপ্টে থাকা ছোট চুলগুলো কানে গুজে দিয়ে নিজের মুখটা তার কানের কাছে এনে স্লো ভয়েসে বলে ওঠে, হ্যাপি বেবি ইউলে ডে। এই শুভ দিনে আমাকে কিছু উপহার দেওয়া উচিত। ইউর রিটার্ন আমি দিব। সে যদি এক ঝটকায় মুহিব নিজের দিকে টেনে নিল। সে যদি হুমড়ি খেয়ে মুহিবের বুকের দিকে চলে এলো, কিন্তু তবুও সে মুখ অন্যদিকে ফিরিয়ে রেখেছে, সঙ্গে চোখও বন্ধ করে রাখা। এই ভদ্রলোকের চেহারা দেখতে ইচ্ছে করছে না তার। মুহিবের ধ্যান লাগানো গলায় বলে ওঠে, চোখ বন্ধ কেন তোমার? ওপেন ইউর আইস। সে যদি চোখ খুলল না, তবুও মুহিবের কথায় কি যেন একটা আছে। তার কেমন যেন লাগছে, গা গুলিয়ে আসছে, গরম লাগতে শুরু করে দিয়েছে তার। শরীর খারাপ হলো নাকি তার আবার? বিয়ের আগের দিন অসুস্থ হওয়া অশুভ লক্ষণ। মুহিব কোথা থেকে যেন কাঁচা হলুদের বাটা এনে বের করে আনলো। টুকটুক শব্দ করে চোখ মেলে থ হয়ে যায় সেজুতি। এই হলুদের বাটি কোথা থেকে এলো?
আশ্চর্য, তাও এই মানুষটার হাতে। কি করবে সে হলুদের বাটা দিয়ে? খাবে নাকি শরবত বানিয়ে? খেতেও পারে, মহিব ভাইয়ের ভরসা নেই। দেখা গেল এক গ্লাস পানিতে হলুদ আর চিনি মিশিয়ে খেয়ে নিল। মহিব হালকা হেসে উঠে, এভাবে কি দেখছো? সে যদি চুপ করে রইল। অযথা কথা বলার কোনো মানেই হয় না। মহিব বলে ওঠে, তোমার বাবা মা তোমাকে এইভাবে বিয়ে দিচ্ছে কেন বলো তো? হলুদের অনুষ্ঠানটা ঘটা করে করছে না কেন? তাদের ভাবখানা এমন যে আপদ বিদায় জানাচ্ছে। এত টাকা দিয়ে তোমার বাবা করবেটা কি? কিন্তু আমি এমন না। আমার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, আর বিয়েও আমার 10 বার হবে না। অত তেজ নাই আমার। একবারই যখন হচ্ছে তাই হলুদ ছোঁয়াতে দিতে এলাম। সে যদি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বেটার মতলবটা কি ধরতে পারছে না সে। আর এই হলুদের বাটি কোথায় পেল সে? আসার সময় হাতে ছিল কি খেয়াল নেই, নাকি মহিব ভাই জাদু টাদু জানে? সুমন্তর ছু বলে হলুদের বাটি এনেছে কি? সেজুতির চিন্তার ফোড়ন কেটে দিয়ে মহিব তার হাতে এক গাদা হলুদ পুড়ে দিল এবং সেজুতির দিকে পা বাড়ালো। সেজুতি কিছুটা আঁচ করতেই পেছনের দিকে হাঁটা শুরু করলো। মহিবও আগাচ্ছে সেই তালে তালে। সে তোতলানো শুরু করে বলে, কি করতে চান আপনি? মহিব হাতে হলুদ নিয়ে কিছুটা অবাক হয়ে বলে, আশ্চর্য ব্যাপার তো, তুমি পেছাচ্ছ কেন? আমি কি বাঘ? এই দিকে আসো, তোমার গালে হলুদ ছোঁয়াবো। সে যদি আটকে ওঠে, একদম না। আপনি মাত্রই বললেন এই বিয়ে আপনার মত অনুযায়ী হচ্ছে না, এবং এইসব ন্যাকামো কেন করছেন? মহিব ভুরু কুচকে বলে, তোমার বাসার কেউ রাজনীতি করে নাকি? না তো, কেউ রাজনীতি করে না বাসা থেকে। তারপরও তুমি রাজনীতির মূলনীতি শিখে গেলে। ওয়েল ডান। রাজনীতির মূলনীতি আবার কি? পোল্টি মারা। আমি আবার কখন পোল্টি মারলাম? মাত্রই। মোটেও না, আমি কোনোদিন দুই মুখ কাজ করিনি। রাজনীতির দ্বিতীয় মূলনীতি হলো মিথ্যা বলা। খুব নিপুণভাবে একটা মিথ্যা বলতে হয়। এই কাজে তুমি বেশ পটু দেখছি। সে যদি থম মেরে দাঁড়িয়ে গেল। এই ছেলের সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না। সব সময় উল্টাপাল্টা কথা, অসহ্য। সে কখন মিথ্যা বলল? মুহিব সেজুদির দিকে এগিয়ে এসে বলে, আমি একবারও বলেছি যে বিয়েতে রাজি নই? সেজুদির এই প্রথম অদ্ভুত লাগলো মুহিবের কথা শুনে। সে কি আসলেই রাজি, নাকি পরিবারের চাপে বিয়েতে রাজি হয়েছে? আপার কাছে সে শুনেছে মুহিব ভাই একদম রাজি ছিল না। হুট করেই ব্যাটার হলোটা কি? আচমকা গেটের বাইরে থেকে সেজুদির কাজিনরা বলে ওঠে, দুলা ভাই, প্রেমালাপ শেষ হলো নাকি, নাকি আরো চলবে? বাইরে থেকে সবাই হাসাহাসি করছে দেখে সেজুতি বিনীত গলায় বলে ওঠে, প্লিজ চলে যান তো আপনি। মুহিব বলে ওঠে, আমি তো যেতেই যাচ্ছি, অনেক কাজ বাকি আছে। ব্যবসার রমরমা অবস্থা, বুঝতেই পারছো, খুব চাপে থাকি। তো দাঁড়িয়ে আছেন কেন? যান, বের হন তো, যত সব। হুট করে মুহিব তার টসটসে গালে হলুদ মাখিয়ে দিল মনের সুখে। সে যদি এক দফা হতভম্ব হলো। সে চোখ বড় বড় করে ফেলে। ডান গাল থেকে হাত সরিয়ে বা গালে হলুদ মাখানোতে ব্যস্ত হয়ে পড়ে মুহিব। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে হলুদ মাখানোর চেয়ে জরুরি কাজ মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। সে যদি নড়াচড়া শুরু করে দিল। কেন তাকে হলুদ লাগাবে? মুহিব বিরক্ত হয়ে বলে ওঠে, হাতে অনেকখানি হলুদ লেগে আছে, এগুলো কোথায় পরিষ্কার করব? সে যদি মুখ ফিরিয়ে নিয়ে কাঠ গলায় বলে ওঠে, জানি না, যেখানে খুশি করুন। সে যদি প্রচন্ড রাগ লাগছে, অসহ্য লাগছে, আবার সুখ অনুভবও হচ্ছে। মুহিব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে সেজুতির কোমরে হাত রেখে তাকে কাছে টেনে এনে বলে ওঠে, মেয়েদের রাগ জেদ আর অহংকার করতে নেই। সে সোজাসাপটা প্রশ্ন করে, কেন? মেয়েরা কি বানে ভেসে এসেছে? মেয়েরা যদি রাগ জেদ না করে তাহলে কি করবে? কাঁদবে আজীবন? মুহিব সেজুতির গলায় হাতে অবশিষ্ট থাকা হলুদটুকু লাগিয়ে দিয়ে বলে ওঠে, বিধাতা মেয়েদের জন্য 3টা অনুভূতির অলংকার তৈরি করে দিয়েছেন, আর সেগুলো হলো হাসি, বসুন্ধরার মতো হাসি, লজ্জা, অভিমান। মুহিবের স্পর্শ পেয়ে সেজুতি কেঁপে ওঠে। এই মুহূর্তে তার খুব লজ্জা লাগছে।
তাদের তো এখনো বিয়ে হয়নি। মুহিব বলে ওঠে, হলুদ তো লাগালাম, এবারে আমাকে মিষ্টি মুখ করাও। বাসায় মিষ্টি নেই। হাই হাই, বলো কি? বাড়ির দুই মাত্র মেয়ের বিয়ে, অথচ মিষ্টি নেই? সত্যি করে বলো তো, তুমি কুড়ানি মেয়ে কিনা? সে যদি বিরক্ত হয়ে বলে, আপনি যান প্লিজ, লোকে খারাপ ভাববে। মুহিব হলুদ মাখা হাতে গেটটা খুলে বের হয়ে যায়। মুহিব যেতেই সেজুতির সব কাজিনরা একে একে তার রুমে চলে এলো। সবাই তাকে জাপটে ধরে মজা নেওয়া শুরু করে দেয়। তার এক কাজিন বলে ওঠে, আপু, দুলাভাই তোমাকে কি বলেছে? পাক্কা 20 মিনিট রুমে কি করছিলে তোমরা? তার কাজিনদের মধ্যে সবচেয়ে যে বেহায়া এবং ঠোঁট কাটা প্রিয়া আপু সবার সামনেই বলে দিল, কিরে সিজু, দুলাভাই তোকে চুমু খেয়েছে নাকি? সেজুতির এই কথা শুনে অবস্থা কিছুটা এমন, মা পোচায় দোয়াও চায়। সেজুতির বড় বোন শোভা এবারে রুমে এসে সেজুতিকে এক নজর দেখে নিয়ে বলে ওঠে, তোর গালে হলুদ কেন রে? অনুষ্ঠান তো শুরু হয়নি এখনো। সেজুতির টনক নড়ল। সে দ্রুত এক ছুটে বাথরুমে ঢুকে গেল। বাহিরে হাসির রোল পড়ে গেছে। আচ্ছা, কেউ দেখে ফেলেনি তো তার গলায় ও হলুদ লাগানো? ইস, মুহিব ভাই এত খারাপ কেন? সে দ্রুত বেসিংয়ে গালে লাগানো হলুদ ধুয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু হলুদ রং সেজুতির গালে বেশ প্রগাঢ় করে বসে যেতে লাগলো। মুহিব সেজুতির বাসা থেকে বের হতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। এক পলকের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। সে থামলো না, হাঁটা আরম্ভ করলো। পবিত্র বৃষ্টিতে ভিজে সে নিজের পাপ ধুয়ে ফেলুক। হাঁটতে হাঁটতে সিগারেট ধরানোর বৃথার চেষ্টা চালাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। আগুন নিভে যাচ্ছে। মুহিব বুঝে পায় না চৈত্র মাসের শেষে বৃষ্টি কেন হবে। সে ছড়া বানানোর চেষ্টা করছে এবং হাঁটছে, সঙ্গে সিগারেট আর লাইটারের মধ্যে যুদ্ধ চালাচ্ছে। বেশ খানিকটা হতেই মাথার মধ্যে শব্দরা কিলবিল করে ওঠে। চৈত্রের শেষ প্রহরে সেদিন মুষলধারে বৃষ্টি ছিল, আর পারল না। মুহিব একজন ব্যর্থ প্রেমিক এবং ব্যর্থ কবি। তার মাথা আর কাজ করছে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সিগারেট ধরাতে পেরেছে সে। বড় আপা কোনোদিনও মা হতে পারবে না, এর চেয়ে বড় আপা কোনোদিনও মা হতে পারবে না, এর জন্য এর ভর্তুকি সেজুতিকে দিতে হচ্ছে। আপার বদলে সে আপার শ্বশুরবাড়ির বংশের প্রদীপ এনে দিবে বোন হিসাবে। এটা নাকি তার নৈতিক দায়িত্ব। এ কথা মনে মনে ভাবতেই সেজুতির ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। দুনিয়ার হিসাব কি এতটাই সহজ? কে জানে, হয়তো ক্যালকুলাসের চেয়েও দুনিয়ার হিসাব বেশি সহজ। কি সুন্দর তার জীবনের অঙ্ক কষছে বাহিক্য কেউ একজন। সেজুতিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সে আয়নায় নিজের মুখ দেখে নিল। চমৎকার লাগছে তার। নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো সে। লাল বেনারসি শাড়ি এবং গোল্ডেন পাড়, দারুণ কারুকার্য করা এই শাড়ি, হাতে মোটা মোটা সোনার চুড়ি, একটা নেকলেস আর লম্বা চেন, টিকলি বাদে সবই সোনার। সেজুতির মুগ্ধ হওয়া প্রবলতা তীব্র। যে কোনো জিনিসের প্রতি সে মুগ্ধ হতে পারে। দেখা যাবে বিয়ের পর সে মুহিবের নাক ডেকে ঘুম হাঁ করে ঘুমানোর প্রতি মুগ্ধ হয়ে সারা রাত জেগে সেই দৃশ্য দেখে চোখের কালি জমিয়ে একাকার করে ফেলবে। সে যদি জানে সে বড্ড বোকা, এই জন্যই তো সবাই বুদ্ধিমানের মতো করে কথা বলার ভান করে। হুমায়ুন আহমেদের একটা বইয়ে পড়েছিল, মেয়েদের জীবনের একাংশ অভিনয় করতে করতেই কেটে যায়। সে কি অভিনয় করে সুখে থাকার? করে হয়তোবা। অভিনয় করতে করতে একটা সময় সেই অভিনয়কেই সত্য বলে মনে হয়। এগুলোই সাইকোলজি। সে দম ফেলল। চারপাশে ফুলের গন্ধে ভরপুর। মানুষজন গিজগিজ করছে বাইরে। অনেকে তার রুমেও উকি মারছে। সে যদি এতে প্রচুর বিরক্ত হচ্ছে, কিন্তু মুখে এমন একটা আন্তরিকতা টেনে আনছে যেন সে মহা খুশি। শোভা আপার রুমে এসে একগাল হেসে বলে ওঠে, দেখি তোর মেহেন্দির রং কেমন হয়েছে। সে যদি হাত বাড়িয়ে দিল উৎসাহের সঙ্গে। মুহিব ভাই ভুল বলেছিলেন। সেজুতির বিয়ের অনুষ্ঠান বাসায় হলেও বেশ জাঁকজমকভাবেই করা হচ্ছে প্রত্যেকটা অনুষ্ঠান।
কালকে হলুদ ছোঁয়ার অনুষ্ঠানের পর রাত 1:30 অবধি হাতে মেহেদি পরার আসর জমেছিল। সে যদি শুতে যেতে যেতে রাত 2 বাজে। প্রচন্ড ক্লান্ত ছিল সে, তারপরও এক ফোঁটা ঘুম হয়নি। তার মনে হয় দেশে এমন কোনো মেয়ে নেই যে বিয়ের আগের দিন রাত না জেগে থেকে ঘুমায়। প্রত্যেকটা মেয়েই বিয়ের আগের রাতে বিভিন্ন দুশ্চিন্তা মাথায় নিয়ে জেগে থাকে। সারা রাত চোখ খোলা ছিল সে জ্যোতির। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল তার। কি থেকে কি হয়ে গেল? ভালোই চলছিল দিনগুলো। ভার্সিটি লাইফ কত মজার ছিল। সবকিছুতে পানি ঢেলে দিল আপার মা হতে না পারার অক্ষমতা। আপা আর দুলাভাইয়ের বিয়ে 8 বছর চলছে, তাও কোনো সন্তান নেই। দেশ বিদেশে চিকিৎসা করানো হয়েছিল, লাস্টে থাইল্যান্ডে যাওয়া হয়। সেখানকার ডাক্তার জানিয়ে দিল আপা আর কখনোই মা হতে পারবে না। এরপর থেকে শুরু হলো ঝড় তুফান। প্রকৃতির ঝড় তুফান না, মানব সৃষ্ট ঝড় এটা। যে ব্যক্তি এই তুফান তৈরি করলেন তিনি আর কেউ নন, বরং আপার শাশুড়ি আম্মা। উনি কঠিন স্বভাবের মহিলা, তাদের এলাকার প্রথম নারী চেয়ারম্যান। এলাকা কাঁপানোর ক্ষমতা তার। উনি এই সংবাদ মেনে নিতে পারলেন না। তাদের বিশাল বাড়ি, একর একর জমি, ব্যাংক ওভারলোডেড টাকা, এইসবের উত্তরাধিকার কে হবে যদি শোভা আপার সন্তান না হয়? বানে ভাসবে তাদের সম্পত্তি। রাজনীতি করায় শত্রুর অভাব নেই, ঘরের মানুষকেও তিনি চরম শত্রু বলে দাবি করেন। তার ভাষ্য মতে সবচেয়ে ক্ষতি করতে পারা শত্রুই মানুষের কাছের থাকে। শোভা আপা মাথা দুলিয়ে বলে ওঠে, খুব চমৎকার রং হয়েছে রে সেজু, তোর ভাগ্য ভালো। মহিব খুব ভালো ছেলে, তোকে খুব সুখে রাখবে দেখে নিস। তোরা যে আমার নাকের ডগার প্রেম করলি আর আমি টেরই পেলাম না। হেসে বললেন কথাগুলো আপা। সেজুতির ঠোঁটে আবারও হাসি জমা হলো। প্রেম ভালোবাসা তার কপালে নেই। বিধাতা সবাইকে ভালোবাসা উপহার দেন না। কেউ কেউ অভাগী হয় তার মতো, যারা এক চিলকে ভালোবাসা পাওয়ার আশায় চাতক পাখি হয়ে রয়। সে যদি দুম করে নিঃশ্বাস ছাড়ে এবং মাথা নিচু করে নেয়, ভাবখানা এমন লজ্জা পেয়েছে সে। আপা বাচ্চাদের মতো করে আগ্রহ নিয়ে বলে ওঠে, মহিব তোকে খুব ভালোবাসে তাই না রে? কেমন প্রেমিকের মতো এসে তোকে হলুদ লাগিয়ে গেল। সে যদি চোখ ভরে এলো। আপাকে জানানো হয়নি সে মা হতে পারবে না কোনোদিন। সেদিন এই খবর আপা জানবে, জানি না কত কষ্ট পাবে। শোভা আপা সেজুতির কপালে চুমু খেয়ে বলে, মহিবরা চলে আসবে এক্ষুনি। ও, তুই চুপটি করে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। খাবো না আপা, খিদে নেই। বিয়ের দিন কোনো মেয়েরই খিদে পায় না, কিন্তু তাও খেতে তো হবেই। শোভা আপা সেজুতিকে আদর করে খাইয়ে দিল। সেজুতি খেয়ে নিল। পৌষ মাসে নাকি সর্বনাশ ঘটে, এই কথাটা ভুল সেজুতির জন্য। তার সর্বনাশ ঘটেছে চৈত্র মাসে। সে ঘোমটা দিয়ে বসে আছে, কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। কি বলছে কিছুই মাথায় ঢুকছে না সেজুতির। সে ঝিম মেরে বসে আছে। একবারে মুহিবের দিকে চোখ তুলে তাকায়নি সে। মুহিবকে ঘিরে বিশাল জটলা। তার কাজিন থেকে শুরু করে ফ্রেন্ড সবাই তার সঙ্গে আছে, গল্প করছে, মজা নিচ্ছে। কিন্তু মুহিবের পাস এন্দ্রিয় সেজুতিকে দেখাই ব্যস্ত। মুহিব বেশ ঘটা করে সেজুতির ফোলা ফোলা গোলাপি ব্লাশন মাখা গাল দেখল, কানের ঝুমকোগুলো দেখল। ঝুমকার ভার সইতে না পেরে কানের লতি ডেবে যাচ্ছে। হাতের ফর্সা আঙ্গুলে পরা আংটিগুলো দেখল, হাতের মেহেদি আর গলার কালো তিল। খুবই খুঁটিনাটি করে দেখল সবই। যতবারই সেজুতিকে দেখছে তার বুকের ব্যথা হচ্ছে। এই ব্যথা প্রেমময় ব্যথা না, অন্য ব্যথা, যার কোনো ঔষধ নেই। আজকের পর থেকে এই ব্যথা বুকে পুষে রাখতে হবে। বড় যত্নের এই ব্যথা যে। কাজী সাহেবের কথা অনুযায়ী মহিব আলহামদুলিল্লাহ কবুল বলে ফেলে। এরপর ভাবতে থাকে, পৃথিবীতে সবচেয়ে অসহায় জীব কে? পিঁপড়া, যে কিনা পানিতে ডোবার সঙ্গে সঙ্গে মরে যায়। পিঁপড়া নিজের ওজনের তুলনায় কয়েক গুণ ওজনের জিনিস বয়ে নিয়ে যেতে পারে। পৃথিবীতে সবচেয়ে অসহায় জীব হলো মানুষ। এই জীবের হাতে নিজের জীবনেরই কলকাঠি থাকে না। এদের জীবন অন্য কেউ নির্ধারিত করে দেয়।
তবে পিঁপড়ার সঙ্গে মানুষের মিল আছে এক জায়গায়। মানুষও নিজের ওজনের চেয়ে কয়েক গুণ বেশি ওজনের যন্ত্রণা সইতে পারে। সেজুতির কাঁপা কাঁপা গলায় কবুল শুনে কেঁপে ওঠে মুহিব। সে সূক্ষ্ম চোখে সেজুতিকে দেখল। মেয়েটা কাঁপছে, আচমকাই হাউমাউ করে কাঁদতে লাগে। সেজুতির কান্না করায় বড়ই আশ্চর্য হয় মুহিব। তার মুখ থেকে বের হয়, কি আশ্চর্য, কাঁদে কেন? সেজুতির কান্না আর থামে না। বিদায় বেলায় প্রত্যেক সদস্যকে জড়িয়ে ধরে দফায় দফায় কাঁদল। মুহিব হিসেব করে রাখল, গণপতি 4 মিনিট ধরে কেঁদেছে সেজুতি। আশ্চর্য, সেজুতির সব কিছুই মুহিবকে অভিভূত করছে। এটা উচিত হচ্ছে না। সেজুতি কোনো কাজেই অভিভূত হলে চলবে না তার। অভিভূত হওয়াই প্রেমে পড়ার প্রথম লক্ষণ। অভিভূতর সঙ্গে অনুভূতির এক প্রগাঢ় সম্পর্ক আছে। মুগ্ধ হওয়া থেকেই প্রেম ভালোবাসার উৎপত্তি। গাড়িতে বসেও সেজুতি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মুহিব তাকে একটুও সান্ত্বনা দিল না। সে কিন্তু চাইলেই পারে বলতে, আহা, শুধু শুধু কান্না কেন করছো? বিয়েই তো করেছো, নাকি 10 খুন করে এলে যে এখন জেলে যাওয়ার ভয়ে কাঁদছো? অবশ্য 10টা খুন করলেই অসুবিধা নেই। আমার মামা হাইকোর্টের জজ, কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে, ডোন্ট ক্রাই। সে এইসব না করে সিগারেট ধরিয়ে বলে ওঠে, আর 2 ফোঁটা চোখ থেকে পানি পড়লে তোমাকে হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আমাকে রোগের নামের জায়গায় ফাইলে লিখতে হবে চোখের খাবার অসুস্থ, ডিহাইড্রেশন অফ আইস। সে যদি অদ্ভুতভাবে মহিবের দিকে তাকালো। মহিব নিবিকার ভাবে ড্রাইভারকে বলে উঠল, গাড়িতে গ্যাস আছে কুদ্দুস? ড্রাইভার উত্তর দেয়, জি স্যার। সে যদি কান্না মিশ্রিত গলায় বলে, খবরদার আপাকে সত্য কথাগুলো জানাবেন না। কোন সত্য কথা? সে যদি রাগ উঠে যায়। মুহিব সব কিছুই জানে, তারপরও এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না। সে দাঁতে দাঁত চেপে বলে, আপার থেকে 2টা সত্য গোপন করা হয়েছে। 1 নাম্বার হলো আপা মা হতে পারবে না, আর 2 নাম্বার হলো আমাদের প্রেমের বিয়ে। মুহিব সিগারেটে টান দিয়ে বলে, 2 নাম্বারটা কি আসলেই সত্য নাকি আসলেই মিথ্যা? সে যদি চোখে তীক্ষ্ণ করে তার দিকে তাকাতে মুহিব হেসে বলে, ভয় পেলে নাকি? না, ভয় পাওয়ার কিছু নেই সেজুতি, আমি খুবই নিরীহ টাইপের ছেলে। সেজুতি চোখ সরিয়ে নিল। তার 5 মিনিটের মধ্যে মুহিব বাড়ি পৌঁছে গেল। গাড়ি থেকে সেজুতি বের হতেই মুহিবের কাজিরা আর ফ্রেন্ডরা ভাবি ভাবি বলে ডাকা শুরু করে দিল। সেজুতিকে সরাসরি মুহিবের রুমে বসিয়ে দেওয়া হয়। সেজুতি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রুমটাকে দেখতে লাগলো। খুব সুন্দর করে সাজানো হয়েছে রুমটা। সেজুতি বিছানায় বসলো। বিছানায় লাভ শেপের আঁকা গোলাপের পাপড়ি দিয়ে, আর এর ভেতরে গোলাপের পাপড়ি দিয়ে মুহিবের নামের প্রথম অক্ষর আর সেজুতির এস দিয়ে M+S লেখা হয়েছে। কেন যেন এই জিনিসটা সেজুতির ভালো লাগলো। সে আপ্রাণ চেষ্টা করছে মুহিবকে পছন্দ করার জন্য। মুহিবের কণ্ঠস্বর চমৎকার। এই কণ্ঠস্বরের প্রতি মুগ্ধ হওয়াই যায়। আর কি বৈশিষ্ট্য আছে মুহিবের? সে লম্বা। এটা কি বৈশিষ্ট্যের কাতারে পড়ে? না বোধ হয়। তখনই মুহিব হন্তদন্ত করে রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। সে যদি ঘাবড়ে গেল, ছেলেটার কি দরজা লাগানোর রোগ আছে? মুহিব রুমের সাজসজ্জা দেখে বলে ওঠে, আমাকে কত করে বললাম রুম সাজানোর দরকার নেই। আরে বাপ, ভালোবাসা থাকলে দিনেও রাত হবে, আর ভালোবাসা না থাকলে মধ্যরাতেও। এত সাজসজ্জা থাকার পরও আসল কাজ হবে না। সে যদি নড়ে চড়ে উঠে খুক খুক করে কাশল। মুহিব এত ঠোঁটকাটা কেন? মুহিবকে জানিয়ে দিতে হবে তার সামনে এত আজে বাজে কথা বলা চলবে না। মুহিব ফ্রেশ হয়ে এসে বলে ওঠে, আমি শুয়ে পড়বো, লাইটটা অফ করো। সে যদি তার কথা শুনল না, লাইটও অফ করলো না। মুহিব বিছানা থেকে উঠে বসে বলে, কাইন্ডলি এখন ঢং করে বলবেন না এই বিয়ে আমি মানি না, আপনার সঙ্গে এক বিছানায় শোবো না। এইসব শুনলে গালে চড় বসাবো। সে যদি বলে ওঠে, আপনি কি রেগে আছেন কোনো কারণে? অবশ্যই। নিজের রুমে আসার জন্য আমাকে 10,000 টাকা দিতে হয়েছে। তার উপরে বিয়ের খাবার একদমই ভালো ছিল না। রেজালা বাদে সব পানসে ছিল। তিতা তিতা লাগলো আমার কাছে।
কাচ্চি 2 লোকমা মুখে দিয়েই আর খায়নি। সে যদি ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, আপনার মুখ তেতো, এই জন্য কোনো খাবারই ভালো লাগবে না। আচমকা মুহিব তার কান থেকে পরম যত্নে ঝুমকো জোড়া খুলে দিল। এই প্রথম মন থেকে সে যদি তার প্রতি মুগ্ধ হলো। দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় মহিবের। সে চোখ কষলে সজাগ হতে টের পেল তার পাশে কেউ একজন আছে। সে মনের ভুলে আটকে ওঠে। পরেক্ষণে মনে পড়ে যায় কালকে রাতে সে একা ঘুমায়নি। তার বিছানার বাম সাইডে শোয়ার জন্য একজন ভাগিদার চলে এসেছে। মহিব হাই তুলে উঠে দাঁড়ালো। তারপর সোফা হতে গেঞ্জি হাতে নিয়ে পরে ফেলল এবং অতি দ্রুত দরজা খুলতে গেল। রুমের দরজায় কড়া বাজানোর ব্যক্তির ধৈর্য খুবই কম মনে হচ্ছে। বারবার শব্দ করে থাম থাম করে দরজায় বাড়ি দিচ্ছে। মহিব দরজা খুলেই শোভা ভাবিকে দেখে হকচকিয়ে গেল। 8 বছরে একদিনও ভাবি তার রুমে সকালে আসেনি। আজকে অনিয়ম হলো কেন? সে বলে ওঠে, কিছু হয়েছে ভাবি? শোভা হাসি মুখে বলে, কি আর হবে, কিছুই হয়নি। আচ্ছা শোনো, যা বলতে এলাম, আম্মা কিন্তু উঠে গেছেন, বাগানে বসে চা খাচ্ছেন। আধা ঘন্টা পর কিন্তু নাস্তার টেবিলে বসে সবাইকে খুঁজবেন। আজকে সেজুতির প্রথম দিন এই বাসায়। ওকে নাস্তার টেবিলে না পেলে আম্মার মন খারাপ হয়ে যাবে। তুমি সেজুতিকে ডেকে তোলো। ও প্রচণ্ড ঘুম কাতুরে মেয়ে। মুহিব অস্বস্তি বোধ করছে। সে এমনভাবে দরজার সঙ্গে দাঁড়িয়ে আছে যেন ভেতরে কিছুই দেখা না যায়। সে অনুমান করে দাঁড়িয়ে আছে। অনুমান ভুল হয়ে এক ফালি অংশ দেখাও যেতে পারে। না জানি সে যদি কি অবস্থায় আছে। ভাবি দেখে ফেললে ব্যাপারটা লজ্জার হবে। ভাবিরা হচ্ছে সম্মানিত ব্যক্তি। মহিবের কাছে ভাবি সম্পর্কটা হলো আপন না পর টাইপের সম্পর্ক। এই সম্পর্ককে কেবল সম্মান থাকবে, আর কিছুই না। প্রয়োজন ছাড়া কথাও না। এটা অবশ্য তার একান্ত মতামত। মহিব উসখুস করে বলে, জি আচ্ছা ভাবি, আধা ঘন্টার মধ্যে আগেই ডাইনিং টেবিলে উপস্থিত হব। গুড। আচ্ছা শোনো। মহিব বিরক্ত হয়ে আবারও অবাক হচ্ছে এই জন্য যে ভাবি তো এর আগে কোনো দিন তার সঙ্গে এত কথা একসঙ্গে বলেনি। আজ কি হলো? এত কথা একসঙ্গে কাহিনী কি? অতিমাত্রায় খুশি। কারণ কি? বোনের বিয়ে হয়েছে। বোনের বিয়েতে বোন খুশি থাকবে। সে কেন খুশি হলো তাহলে? খুশি হওয়ার ব্যাপারটা সংক্রামক। কেউ একজন খুশি হলে তার আশেপাশে থাকা মানুষজনও আপনা আপনি খুশি হয়ে যায়। কিন্তু অবশ্যই আশেপাশের মানুষকে হিংসাবিহীন মানুষ হতে হবে। মনে একগাদা হিংসা রাখলে খুশির জীবাণু শরীরে প্রবেশ করতে পারে না। ভুলবশত শরীরে প্রবেশ করে ফেললেও হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যায়। তোমার ভাইয়ার কি হয়েছে? কি মুখ কালো করে আছে কেন? মুহিব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে এবং মিনমিনে আওয়াজে বলে, ভাবি ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না, এই জন্য দুশ্চিন্তায় আছে ভাইয়া। শোভা মুখ বাঁকিয়ে বলে, তোমাদের ব্যবসার কোনো দিন ভালো যায় শুনি? সবসময় বলো খারাপ যাচ্ছে খারাপ যাচ্ছে। মুহিব হেসে ফেলে বলে, ব্যবসা আর ঠেলা গাড়ি কোনো দিন স্পিডে চলে না, ঠেলা মেরে মেরে আগাতে হয়। তোমাদের যত সব কাব্যিক কথা। সে যুগে জাগাও, দেরি করো না কেমন? আম্মা অপেক্ষা করছে কিন্তু। মুহিব মাথা ঝাঁকালো। ভাবি যাওয়ার সঙ্গে সঙ্গে সে দরজা লাগিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। সে দ্রুত সময় নষ্ট না করে বাথরুমে ঢুকে যায়। বাথরুম থেকে ফিরে আসতেই দেখে সেজুতি উঠে বসেছে। তার চোখে মুখে অজানা চিন্তা জুড়ে গেছে। চোখ থেকে ঘুম ভাব যায়নি এখনো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনের শাড়িও সুশ্রী অবস্থায় নেই। তবুও মেয়েটার কোনো হেলদোল নেই। মুহিব গলা খাকারি নিয়ে বলে, যাও ফ্রেশ হও, 20 মিনিটের মধ্যে ডাইনিং টেবিলে যেতে হবে। মেয়েদেরকে কখনোই সঠিক সময়ের কথা বলতে নেই। সময় কমিয়ে হাতে সময় রেখে মেয়েদের সঙ্গে ডিল করতে হয়। মেয়েরা সময় নিয়ে উদাসীন। তারা ঘন্টার পর ঘন্টা রূপচর্চার মতো ফালতু কাজে সময় অপচয় করে, বিন্দুমাত্র আফসোস করে না। তার নাম মাত্র বাংলা সেকেন্ডের পেপার পত্রিকায়, আর পরীক্ষায় রচনায় সময়ের সঠিক ব্যবহার নিয়ে 20 পৃষ্ঠা লিখে ফেলে। সে যদি আড়মোড়া ভেঙে বলে, কেন 20 মিনিটের মধ্যে যেতে হবে কেন? আম্মা 8:30টার দিকে নাস্তা খায়,
আমরাও ওনার সাথে বসে নাস্তা খাবো, দেরি করো না। সে যদি হাই তুলল পরপর 2বার। কালকে রাতেও ঘুম হয়নি তার, টানা 2 রাত ঘুম না হওয়ার জন্য বড্ড ক্লান্ত সে। এখন তার আবারও চোখ বুজে ঘুমাতে মন চাচ্ছে, কিন্তু ঘুমালে চলবে না, না হলে শাশুড়ি আম্মা কেলেঙ্কারি ঘটাবে। আপার কাছে সে শুনেছে মহিলা খুব খিটখিটে মেজাজের। সে যদি উঠে দাঁড়ালো, মুহিব তার দিকে তাকিয়ে আছে। সে মুহিবের দিকে পাত্তা না দিয়ে বাথরুমের দিকে যেতে চাইলে মুহিব বলে ওঠে, শাড়ি পরবে? না হলে আম্মা মন খারাপ করবে। মন খারাপ করবে নাকি রেগে যাবে? রেগে যাওয়ার আপডেট ভার্সন মন খারাপ করা। সে যদি তার দিকে তাকালে মুহিব বলে ওঠে, কথার কথা বলছি, ডোন্ট গেট লেট। আমি যাচ্ছি, তুমিও এসো। আচ্ছা। মুহিব বেরিয়ে যেতেই সে যদি বাথরুমে না গিয়ে রুমের দরজা লক করে দিয়ে আবারও বিছানায় শুয়ে পড়ে। প্রচন্ড ঘুম পাচ্ছে তার। আর তাছাড়া মুহিবের আম্মার সঙ্গে তার নাস্তা খাওয়া একদম ইচ্ছা নেই। বুড়িকে প্রথম দিনেই রাগাতে পারলে মন্দ হয় না। সে যদি মনে মনে খুব খুশি হচ্ছে, সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মুহিবদের দিনাজপুরের বাড়িটা বিশাল, 2তলা বিল্ডিং এর বাসা, সাদা রং করা। বাসার মেইন গেটের বাইরে পলাশ গাছ আছে 2টা। বাসার পেছনে বেশ কিছু অংশ জুড়ে গাছ দিয়ে বাগান করা। বাসার ব্যবস্থাও আছে। আর রাজকীয় কারবার। খালি বিদেশি কুকুর থাকলেও আরো নজর কাড়া হতো, কিন্তু মুহিবদের প্রচন্ড কুকুর ভীতি থাকায় বাসার আশেপাশে কুকুর ঘেঁষতে দেয় না আম্মা। আম্মা মানুষটা কঠোর হলেও তার সন্তানদের ভালো মন্দ সব সময় মাথায় রাখেন। সে যদি কে বিয়ে করার পেছনে যে কি ভালো লুকিয়ে আছে তা একমাত্র আম্মাই ভালো জানেন। মুহিব বাগানে গেল। আম্মা চা খাচ্ছেন এবং পেপারে চোখ বোলাচ্ছে। মুহিবকে দেখে হাতের ইশারায় ডাকলেন। মুহিব এগিয়ে গিয়ে মাকে সালাম দিল। তাদের বাসার নিয়ম হলো, দিনে প্রথমবার ছোট বড় যার সঙ্গে দেখা হোক না কেন সুন্দর এবং স্পষ্ট ভাষায় সালাম দিতে হবে। কাজের লোক, দারোয়ান, ড্রাইভার কেউ বাদ যাবে না। মনোয়ারা আক্তার সালামের জবাব নিয়ে বলে ওঠে, বসো আব্বা। মুহিব চেয়ার টেনে বসে পড়ে। আম্মা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে খুব। কথা 100 ভাগ সত্য। মুহিব আসলেই ক্লান্ত। কালকে ভোর 5টার দিকে সে ঘুমিয়েছে, আর ভাবি এসে 8টায় ডাক দিল। মাত্র 3 ঘন্টা ঘুমে ক্লান্তি চোখেনি। মুহিব কিছুই বলল না। এইসব কথা মায়ের সঙ্গে বলা যায় না। আম্মা নিজে থেকেই খোশ মেজাজে বলে উঠলেন, কাল রাতে ঘুম হয়নি আব্বা? না। 1-2 রাত না ঘুমালে কিছুই হয় না আব্বা। নতুন বৌমা কোথায়? রেডি হচ্ছে। রেডি হওয়ার কি আছে? যাই হোক, আজকে আমি নিজ হাতে সেমাই রান্না করেছি। আমাকে দুপুরে একবার অফিসে যেতে হবে। তুমি সঙ্গে যাবে আব্বা? না। তোমার তো নতুন বিয়ে হয়েছে, থাকো, বাসায় থাকো। তাওহিদকে সঙ্গে নিব। যাও, ভেতরে যাও আব্বা। রোদে বসে থাকতে হবে না। এই রোদ থেকে থেকে তোমার মুখে দুধে আলতা গায়ের রংটা শ্যামলা হয়ে যাবে। মুহিব উঠে দাঁড়ালো এবং হাঁটা ধরল। তাওহিদ মুহিবের বড় ভাই। তাদের বয়সের বেশ তফাৎ আছে। ভাইয়া খুব সহজ সরল মেধাবী ছাত্র ছিল। মনের দিক থেকেও ভালো মানুষ, আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ বাবাও হতো, কিন্তু ভাগ্যে নেই বোধ হয়। মুহিবের আরো একটা ছোট বোন আছে, নাম ইমা। ইমাকে নিয়ে অত্যন্ত ভয়াবহ একটা অতীত আছে এবং সত্য আছে যা ইমা জানে না, তাকে জানতে দেওয়া হয়নি। সবচেয়ে মজার বিষয় হলো, আম্মা ইমাকে খুব আদর করে। ইমাকে নিজ হাতে চুলে তেল দিয়ে দিবে, পরীক্ষার আগের দিন হাতে করে তুলে খাইয়ে দিবে। বোর্ডে এক্সামে হলে গিয়ে 3 ঘন্টা বসে থাকবেন, সব আহ্লাদ পূরণ করা হবে। তাদের বাসায় 2টা বড় অনুষ্ঠান করে উদযাপন করা হয়। এক তাদের বাবার মৃত্যুবার্ষিকী, 2 ইমার জন্মদিন। ইমার বয়স বেশি না, সে জ্যোতির 2 বছরের ছোট, আর ইমা মুহিবের চেয়ে 7 বছরের ছোট। মুহিবের মনে হয়, ইমা যদি পালিয়ে কোনো রিক্সাওয়ালাকে বিয়ে করে, আম্মা ইমাকে কিছুই বলবে না, বরং ওই রিক্সাওয়ালাকেও ঘর জামাই বানিয়ে রেখে দিবে। অথচ এই কাজ সে করলে শাস্তি স্বরূপ শুলে চড়ানো হবে। কিন্তু মজার ব্যাপার হলো, ইমা মুহিব আর তাওহিদের সৎ বোন, আর বাবা প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করেন এবং সেই পক্ষের মেয়ে হলো ইমা। মহিবা কেউ এই সত্য জানতো না। আর মুহিবের বয়স যখন 10,
বাবা একদিন ইমাকে বাসায় এনে পরিচয় দেয়। সেদিন রাতে মুহিব প্রথম তার মাকে কাঁদতে দেখে। আরো মজার বিষয় হলো, এই ঘটনার 7 দিন পর ইমার নিজের মা নিখোঁজ হন। তাকে পুলিশ দিয়ে খুঁজেও খোঁজ মেলেনি। আজও নিখোঁজ সে। এবং ইমার নিজের মা নিখোঁজ হওয়ার 2 মাসের মাথায় বাবা প্যারালাইজড হয়ে যায়। বাবার এমন কাজ করার পরও আম্মা তাকে ক্ষমা করে দেন এবং অসুস্থ অবস্থায় স্বামীর সেবায় কোনো ত্রুটি রাখেননি। তবে পরবর্তীতে এই বাসায় আম্মা রুল জারি করে দিয়েছেন, এই বাড়ির কোনো পুরুষ দ্বিতীয়বার বিবাহ করতে পারবে না স্ত্রী থাকা অবস্থায়। আর যদি করে থাকে তবে তার ভাগের সম্পত্তি 1 পয়সাও সে পাবে না, তাকে ত্যায্য করা হবে। একে একে সবাই নাস্তা টেবিলে এলো, সেজুতি বাদে। মনোয়ারা আক্তার আধা ঘন্টা টেবিলে সেজুতির জন্য অপেক্ষা করলেন। এরপর এমনভাবে নাস্তা খাওয়া শুরু করলেন যেন কিছুই হয়নি। খাওয়ার মাঝে তাদের 2 ভাইয়ের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করলেন। শোভা ভাবি মুখ গোমড়া করে বারবার মুহিবকে দেখে যাচ্ছে। মুহিবেরও মেজাজ গরম হচ্ছে। সেজুতি মেয়েটা প্রচন্ড ঘাড় তেলা। কালকে রাতেই এই ব্যাপারটা টের পেয়েছে সে। জেদিও বটে। মেয়েদের জেদি হওয়া যায় না, পানির মতো হতে হয়, শীতল ঠান্ডা সবকিছুর সঙ্গে মিশে যেতে হবে। নিজের কোনো অস্তিত্ব নেই। পাত্র যেই আকারের হবে সেই আকার ধারণ করতে হবে। পানির ধর্ম বয়ে চলা। একজন নারীকে সব সহ্য করে বয়ে চলতে হয় একই। জানা নেই কি তার? বিজ্ঞানসম্মত হলে ভাবলে পানি তেলের সঙ্গে মেশে না। না হলে নারী যদি পানি হয় তাহলে তেল কে? তার স্বামী। মুহিব আনমনে হেসে ফেলে। আরো একটা বিস্ময় হলো, পানির অপর নাম জীবন। তার নামে বিশ্ব ব্রহ্মাণ্ড পানি ও নারী ছাড়া অচল। আম্মা মুহিবের প্লেটে সেমাই দিল। মুহিব স্মিত হাসলো। সে প্লেট থেকে সেমাই তুলে নিয়ে মুখে পুরে নিল। আম্মার হাতের সেমাই লাজবাব হয়। এর পেছনে কারণ আছে নিশ্চয়। কোনো কিছুই কারণ ছাড়া ঘটছে না, কেবল সেই সব কিছু কারণ ছাড়া করে। তার কাজকর্মের পেছনে কোনো কারণ থাকে না। মুহিব মনে মনে বলে ওঠে, দেয়ার ইজ নো কজ বিহাইন্ড মাই অ্যাক্টিভিটিস। আম্মা যে সেমাই নিয়ে রান্না করে তা একদিন আগে কেবল ঘিয়ে ভেজে রোদে শুকানো হয়। ঘি যে কোনো খাবারের স্বাদ বহু গুণ বাড়িয়ে তোলে। এছাড়াও তিনি অনেক ঘন ও খাঁটি দুধ দিয়ে সেমাই তৈরি করে। দুধের পরিমাণও বেশি থাকে। সেমাই বা পায়েস সুস্বাদু করার টেকনিক হলো, সেমাই বা চাল যে পরিমাণ দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ দুধ দিতে হবে, তাও আবার জাল দিয়ে ঘন করে। সেমাই খেয়ে মুহিব উঠে পড়ে। তাকে অনলাইনে একটা মিটিংয়ের অ্যাটেন্ড করতে হবে। এখন অবশ্য সারা দুনিয়ায় ডিভাইসের ওপরেই চলছে। মিটিং শেষ করে সেজুতির খবর নিতে হবে। যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে ক্ষমা করে দিবে। বিয়ের পরের দিন অনেক মেয়ে অসুস্থ হয়ে যায়, জ্বর আসে। অবশ্য এই জ্বর আসার পেছনের বিরাট এক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সবকিছুর বিশ্লেষণ করতে নেই, কিছু কিছু ব্যাপার ধোঁয়াশাময় রেখে দিতে হয়। মুখে পানির ঝাপটা লাগতেই ধড়পড় করে জেগে ওঠে সেজুতি। চোখ খুলতেই তার অতি নিকটে মুহিবকে আবিষ্কার করে সে। বিরক্ত মাখা মুখে সে শাড়ির আঁচল টেনে মুখের সামনে ধরে ফোঁটা ফোঁটা পানিগুলো মুছে দিল। মুহিব কড়া গলায় বলে, তোমাকে 20 মিনিটের মধ্যে নিচে নামতে বলেছিলাম, অথচ 2 ঘন্টা পার হলো, তুমি এখনো ঘুমাচ্ছ? সেজুতির ঘুম ভালো হয়েছে। সে মুহিবকে জড়িয়ে ধরে বলে ওঠে, ঘুমিয়ে খুব ভালো করেছি। মুহিব রাগী চোখে তার দিকে তাকালো। আপনার আম্মাজান বকেছে কি আপনাকে? আমি না আসাই আপনাকে দিয়ে কি কানে ধরে উঠবস করায়নি তো আবার? আমাকে নিয়ে কোনো ধরনের রসিকতা করবে না বলে দিলাম। সে যদি মুচকি হেসে বলে ওঠে, এত রাগী রাগী ভাবে কেন কথা বলছেন? কালকে রাতেই তো কত প্রেম দেখালেন, আর এখন রাগ করছেন? গিরগিটিয়ে তো আপনার চেয়ে দ্রুত রং বদলায় না। মুহিব হেসে ফেলল। সে বলে ওঠে, যাও এবার অন্তত ফ্রেশ হও, আর হ্যাঁ, ওই গোলাপি শাড়িটা পরবে। কেন? সে যদি মেয়েদের মতো এত প্রশ্ন ভালো লাগে না। আপনি কি নারী বিদ্বেষী? না, আমি নারী পূজারী। যাও তো যাও, কাজ আছে আমার। আপনার মন চাচ্ছে আমাকে গোলাপি শাড়িতে দেখতে, তাই না? হ্যাঁ। তাহলে ঠিক মতো বলুন, খামোকা নারী জাতিকে টেনে আনার তো মানে দেখি না। আমার খুব ইচ্ছা করছে,
আমি আমার বউকে গোলাপি রঙের শাড়িতে দেখব। যাও এবার। সে যদি শব্দ করে হাসতেই মুহিব চমকে ওঠে। সে যদির হাসিটা অবিকল, ওর মতো না। অসম্ভব। এটা তার মনের ভুল, অবশ্যই মনের ভুল। কেননা কারোর হাসি অন্য কোনো ব্যক্তির মতো হবে না। চেহারা একই রকম হলেও হতে পারে, কিন্তু হাসি একান্তই ব্যক্তিগত সম্পদ একজন মানুষের। বিয়ে মানে আপাতত দৃষ্টিতে মজার হলেও আসলে ব্যাপারটা বিরক্তিকর, বেশ বিরক্তিকর এবং অসহ্যকরও। সে যদি হাই তুলতে তুলতে শাশুড়ির রুমে যাচ্ছে, মাত্রই নাস্তা সেরেছে সে। নাস্তার টেবিলের শোভা আপা তাকে বেশ কটা বকাও দিয়ে দিয়েছে। আপাতত খাবারের সঙ্গে তার পেটে বকারাও সাঁতার কাটছে। সে যদি মনোয়ারা আক্তারের সঙ্গে দেখা করতে যেতে চাচ্ছে না, আবার জোর করে পাঠাচ্ছে। সে যদি মনোয়ারা আক্তারের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথায় আঁচল তুলে দিয়ে রাঙা বউ সাজলো। শাশুড়ি আম্মা যদি তাকে জিজ্ঞাসা করে যে সকালে নাস্তার টেবিলে এলে না কেন, সে কি উত্তর দিবে? আম্মাজান, আপনার গুণধর ছেলে কালকে রাতে আমাকে ঘুমাতে দেয়নি, এই জন্য সকালবেলা ঘুমিয়েছি। এটা কি বলা উচিত হবে? যতই হোক মুরব্বী মানুষ। তবে কেন যেন আগে থেকেই আপার শাশুড়িকে সেজুতির খুব অপছন্দ করত। সেই ছোটবেলায় কিশোরী বয়স থেকেই। কিশোরী বয়সটাই একবার যা মাথায় ঢুকে যায় তা মন ও মাথায় স্থায়ী হয়ে বসে থাকে। সে যদি রুমের দরজায় কড়া বাজালো। 2 মিনিটের ব্যবধানে দরজা খুলে দিল মনোয়ারা আক্তার। তার পরনে ধবধবে সাদা আর গোল্ডেনের পাড়ের সুতি দামি শাড়ি, মুখ ভর্তি পান চিবোচ্ছে সে। তিনি সেজুতিকে দেখে হালকা হেসে বলে ওঠে, আসো ছোট বৌমা, ভেতরে আসো। সেজুতি তার ব্যবহারে বেশ অবাক হলো। এরপর এক প্রকার সংকোচ নিয়ে রুমে প্রবেশ করে। এখন এপ্রিলের মাঝামাঝি, বৈশাখের দিন। সূর্যি মামা তার উত্তাপ দেখিয়ে দিচ্ছে। বেশ গরম পড়ছে। চড়া দুপুরে 31 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। কিন্তু আমার ঘর বেশ ঠান্ডা। এসি বোধহয় অনেকক্ষণ ধরেই চলছে। সে যদি রুমে ঢুকেই বুঝতে পারে এই রুমের টেম্পারেচার মিনিমাম 22 ডিগ্রি সেলসিয়াস তো হবেই। মনোয়ারা আক্তার বিছানায় আয়েশ করে বসে বলেন, বসো বৌমা, তোমার সাথে কথা আছে। সে যদি ভাবতে লাগে কি কথা হতে পারে তার সঙ্গে। সে দ্বিধায় পড়ে গেল কোথায় বসবে। বিছানা ছাড়া বসার জায়গা নেই, চেয়ারও নেই রুমে। মনোয়ারা আক্তার যখন ব্যাপারটা ধরে ফেললেন, তিনি আগ বাড়িয়ে বললেন, বিছানায় আমার পাশে বসো। সে যদি মাথা নিচু করে বসে পড়ে। তার কেমন যেন লাগছে। এসির বাতাসে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা তার। মনোয়ারা আক্তার বললেন, মুহিব বড্ড নাদান। সে যদি এ কথাটা শুনে টাসকি খেয়ে উল্টো হয়ে পড়ল, বলে, আম্মা এইসব কি বলে? ওনার ছেলে নাদান না সাই, আস্ত একটা অভদ্র। মনোয়ারা আক্তার শর্তা দিয়ে সুপরি বেশ দ্রুত গতিতে টুকরো টুকরো করে 2 ফালি করে চলেছেন। এত দ্রুত এমন ধারওয়ালা শর্তা দিয়ে কিভাবে সুপরি যে কাটছে কে জানে। সে যদি তার জায়গায় হলে সুপারির জায়গায় নিজের হাত কেটে রক্তাক্ত করে একাকার করে ফেলতো। মনোয়ারা আক্তার পান বানিয়ে সেজুতির দিকে এগিয়ে দিলে সেজুতি বলে ওঠে, আমি পান খাই না। বেশ, পান খাওয়া খুব বাজে একটা অভ্যাস। পান খেলে কাজের বুয়াগুলোর মতো লাগে। বলা শেষ করে মুখে পান পুরে নিলেন তিনি। সেজুতির মাথা থেকে টুপ করেই আঁচলটা নিচে পড়ে গেল। সে তা আর ঠিক করার প্রয়োজন বোধ করলো না। কাউকে ইমপ্রেস করার জন্য সেজুতি কোনো কাজ করে না। মানুষ এমন এক প্রাণী যাকে কোনো কিছুর বিনিময়ে খুশি করা যায় না। কালকে বৌভাতের অনুষ্ঠান মনে আছে? জি। তোমাদের বাসায় যাবে কি কালকে? হ্যাঁ। মহিবও যাবে? যাওয়ার তো কথা, না গেলেও অসুবিধা নেই। আজকে সকালে এলে না কেন? তোমার জন্য অপেক্ষায় ছিলাম। সে যদি চুপ বনে গেল। মনোয়ারা আক্তার তার দিকে তাকিয়ে বলে, অসুস্থ নাকি? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। তোমার মুখ এমন শুকনো কেন? এমনি, অসুস্থ না, মাথা ব্যথা প্রচণ্ড। আচ্ছা, তেঁতুলের শরবত খেলে মাথা ব্যথা দূর হয়। যাই হোক, মুহিব তোমাকে নিয়ে ঢাকা চলে যেতে চায়। সে যদি হতভম্ব হয়ে বলে, ঢাকায় চলে যাবে মানে? মনোয়ারা আক্তার ভুরু কুচকে বলে, মুহিব কিছু জানায়নি তোমাকে? না তো। বৌভাতের পরের দিন ও ঢাকায় চলে যাবে, সঙ্গে তুমিও যাবে। সে যদি বিড়বিড়িয়ে বলে, আমি জীবনেও মুহিবের সঙ্গে একা এত দূর যাব না। দুপুরে আমি বাসায় থাকবো না, রাতে একসাথে খাবো।
আমরা রাত 9টার ভিতরেই রাতের খাবার খাই। সে যদি ভেবেই পাচ্ছে না আমার তার সঙ্গে বসে খাওয়ার দরকারটা কি। মনোয়ারা আক্তার দ্বিতীয়বার পান মুখে নিয়ে বলে, আগে আমিও তোমাদের মতো পান খেতাম না। মুহিব পেটে আসার পর থেকেই পান খাওয়া শুরু করলাম। বাঙালি মেয়েরা পোয়াতি হলে পান খাওয়া শুরু করে। পরে কেউ কেউ এই অভ্যাস ছাড়তে পারে, আবার কেউ কেউ আমার মতো আজীবন পান খেয়েই যায়। প্রতিদিনই 20 টাকার পান লাগে আমার। ও, উনি পানের বোটার ডগায় চুন নিয়ে তা মুখে দিয়ে বলে, ভালো কথা। কনসিভ করা নিয়ে মুহিবের সঙ্গে কোনো কথা হয়েছে? দুজনের কোনো পরিকল্পনা নেই? বাচ্চা কবে নিবে? সে যদি চোখ বড় করে ফেলে, লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। আমার কি লাজ লজ্জা কিছুই নাই? মনোয়ারা আক্তার সেজুতির মুখ দেখে শব্দ করে হেসে বলে ওঠে, বিয়ের পর লজ্জা শরম কমে যায়। তোমার বাবার শরীরও তেমন। ভালোই। মনোয়ারা আক্তার তার হাত থেকে চিকন দুটো চুড়ি খুলে সেজুতির হাতে পরিয়ে দিয়ে বলে, আজকের রাতে রান্নাটা তুমি করবে। ঠিক আছে আম্মা, তাহলে এখন যাও। সেজুতি চুড়ি হাতে নিয়ে বের হয়ে এলো। আজকে এত অসাধারণ ব্যবহার করার পরেও সেজুতির মনোয়ারা আক্তারকে এক বিন্দু পছন্দ হয়নি। আপাতত তার মাথায় ঘুরছে, মুহিব যদি ঢাকায় যায়, তাকে সঙ্গে নিতে চাইলে সে কি করবে। সেজুতি রুমে ঢুকেই আরেক দফা টাসকি খেলো। রুমের অবস্থা নাজেহাল। আলমারি থেকে প্রতিটা শার্ট প্যান্ট বের করে বিছানায় ফেলে রেখেছে মুহিব। বিছানার বেডশিটটাও অগোছালো। মনে হচ্ছে রুমের সঙ্গে এক দফা যুদ্ধ চালানো হয়েছে। সে যদি জাহাজালো কণ্ঠে বলে, রুমের এই অবস্থা কেন? কেন রুমের পরিবেশ নষ্ট করেছেন? মুহিব বিছানার সামনে দাঁড়িয়ে শার্ট সিলেকশন করছিল। সেজুতির কথায় চমকে উঠে পেছনে তাকাতে ভড়কে যায়। হুমড়ি খেয়ে পড়ে সে। চোখ বড় করে সেজুতির দিকে তাকিয়ে রইল। মেয়েটা সত্যি সত্যি ম্যাজেন্টা কালারের শাড়ি পরেছে, হাতে চিকন দুটো চুড়ি, গলায়ও স্বর্ণের চেন, চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে কাজল, ঠোঁটে হালকা বেবি পিঙ্ক রঙের লিপস্টিক। মুহিবের মনে হলো লাল লিপস্টিক পরলে বেশি সুন্দর লাগতো। সেজুতির আঁচলটা বেশ ঝোলানো, প্রায় ফ্লোর টাচ করেছে ভাব। এত বড় আঁচল কেন রেখেছে? নিশ্চয় মুহিবকে এই আঁচলে বেঁধে ফেলার বুদ্ধি এঁটেছে এই মেয়ে। হ্যাঁ, এটাই কারণ। না হলে অত বড় আঁচল কেন শুধু শুধু ফেলে রাখবে? আর একদিনেই সেজুতি তাকে ধমকাচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার। সেজুতি বিছানার সামনে এসে দাঁড়াতেই মুহিব তার পরনের গেঞ্জি খুলতে লাগে। সেজুতি মুহিবকে গেঞ্জি খুলতে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। সে মুখে বিরক্তির ভাব এনে বলে, আশ্চর্য, কি করছেন এই সব? মুহিব তার কথায় কর্ণপাত না করে বিছানা থেকে দুইটা শার্ট হাতে তুলে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমে কালো শার্ট নিজের কাছে ধরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। মুহিবের এই কাণ্ডে সেজুতি হেসে দেয়। আয়নার ভেতর থেকে সেজুতি মুগ্ধ হয়ে দেখলেও মুহিব এমন ভাব করলো যেন সে হেসে দেওয়ায় তীব্র পরিমাণে অসন্তোষ। সেজুতি মুখে অতিরিক্ত গাম্ভীর্য এনে বলে, এটা ভালো না। মুহিব দ্বিতীয় শার্টটা গায়ে ধরতেই সেজুতি মুখ বাঁকিয়ে বলে, ইস, এই শার্টে আপনাকে জঘন্য লাগছে। মুহিব দাঁতে দাঁত চেপে ধরে বলে, নীল আমার প্রিয় রং। ইস, কি বাজে চয়েস আপনার। নীল একটা খ্যাত রং। মুহিব রেগে তেড়ে এলো বিছানার সামনে। তারপর এক এক করে সব কাপড় বিছানা থেকে ফ্লোরে ফেলে দিয়ে অ্যাশ রঙের একটা শার্ট হাতে নিতেই তড়িঘড়ি করে সেজুতি বলল, এটা পরবেন না। তা না হলে লোকে বলবে মুহিব সরোয়ার বিয়ে করে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে। এরপর সেজুতি শুরু করলো মুহিবের হৃদয় কাঁপানো অট্টহাসি। এই হাসির শব্দে মুহিবের মাথা কাজ করা বন্ধ করে দিল। মুহিব মুগ্ধ হয়ে চেয়ে রইল, কিছু বলতে পারল না। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে মুহিব বলে ওঠে, তাহলে তুমি বলো কোন শার্টটা পরবো? সে যদি সুন্দর চোখে একটা চকলেট কালারের শার্ট বের করে দিল। মুহিব সেটা পরে নিজেই চুল আঁচড়ালো। এরপর কড়া পারফিউম দিল। পারফিউমের গন্ধে রুম মোমো করতে লাগে। সে যদি মজার ছলে বলে, কোনো মেয়েকে পটাতে যাচ্ছেন নাকি? মুহিব বলে ওঠে, তোমার মতো ডাইনি আশেপাশে থাকলে কোনো মেয়েই আমার সাথে ঘেঁষবে না। সে যদি চোখ ছোট করে তাকাতে মুহিব এই প্রথম খুব সুন্দর করে হাসলো। মুহিবের হাসিটা দেখে সেজুতির বুকটা ধক করে ওঠে। আহারে, কি সুন্দর হাসি তার!
এই হাসির দিকে চেয়ে সে যদি একটা লম্বা জীবন পাড়ি দিতেও পিছপা হবে না। মহিব বলে ওঠে, শোনো, শোভা ভাবিকে দ্রুত সত্যটা জানিয়ে দাও। সে যে মা হতে পারবে না এই সত্য লুকানো অসম্ভব। জানাবো, সময় হলেই জানাবো। কবে সময় হবে? তোমার কি মনে হয় সে সুখে আছে? হুম, সুখে নেই। কাজেই অনিশ্চয়তায় না রেখে সত্যটা বলে দাও। সে যদি জবাব দিল না, আচমকা মুহিব তার কাছে এসে তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। যদি কেউ কোনো দিন এসে বলে আমি অন্যায় করেছি, তখন কি করবে? সে যদি ভুরু কুঁচকে বলে অন্যের কথা বিশ্বাস কেন করব? আমি নিজেই যদি বলি, সে যদি বলে ওঠে কি অন্যায় করেছেন আপনি? এমনি জিজ্ঞাসা করলাম, আমাকে যেতে হবে। কখন ফিরবেন? রাত হবে। আজকে আমি রান্না করব, কি খেতে চান? মহিব বলে, তুমি রান্না করলে তা খাওয়ার যোগ্য হবে তো? সে যদি এ কথা শুনে গাল ফোলালে মহিব এক গাল হেসে সেজুতির কপালে প্রগাঢ় করে আলতো ভালোবাসার পরশ একে বলে ওঠে আল্লাহ হাফেজ। উনি যাওয়ার পর সেজুতি লম্বা একটা ঘুমিয়ে রান্না করতে নেমে যায়। মহিবের প্রিয় সরিষার তেলের তেহারি রাঁধল সে। এসার পরপর থেকেই সুন্দর করে সেজে মহিবের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু মহিব এলো না। রাত বেড়ে যাওয়ায় মনোয়ার আক্তার খেয়ে নিলেন। তাকে দেখে সবাই খেতে বসলেও সেজুতি খেলো না। তার বড্ড অভিমান হতে লাগে, কান্না পেয়ে গেল। সবার খাওয়া শেষ হলে সে রুমে এসে দরজা লাগিয়ে এক দফা কান্না করলো। মুহিব কি জানে না সে না আসায় সেজুতি কতখানি কষ্ট পেয়েছে? না, জানে না। জানলে সে ছুটে আসতো। বুকের কষ্ট দেখানো যায় না, প্রকাশও পায় না, দেখানো যায় না। এই জন্যই অপরজনকে কষ্ট দিতে পারে। সে যদি রুম সুন্দর করে গুছিয়ে রেখেছে, সে ভেবেছিল খাওয়া শেষ করে দুজনে এক গ্লাস কোক খাবে বারান্দায় দাঁড়িয়ে, এবং সুন্দর সুন্দর গল্প করবে। রাত বাড়তে থাকে, আকাশে মেঘও বাড়তে থাকে। বাড়ির কোনো কোণার বিকার নেই মহিব না ফেরায়। কিন্তু সে যদি ছটফট করতে লাগলো, অস্থিরতায় ঢেকে গেল। সে সোফাতে বসে তার অপেক্ষায় থেকে ঘুমিয়ে পড়ে। হঠাৎ ফোনের রিংটোনে ঘুম উবে যায়। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। মনে কু ডাকে, মুহিব ঠিক আছে তো? দেওয়াল ঘড়ি জানান দিচ্ছে রাত 12টা বাজে। সে রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আপনি মুহিব সরোয়ারের কে হন? সে যদি কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে, তার মাথা ভো ভো করছে। চারিপাশে অন্ধকার দেখছে সে। তার পা অসাড় হয়ে আসছে। সে আপ্রাণ চেষ্টাই আছে ছুটে বের হতে, কিন্তু পারছে না। গা কাঁপুনি দিয়ে উঠছে তার, মাথা কাজ করছে না। সে জোরে জোরে শ্বাস নিচ্ছে, বড্ড পিপাসা পেয়েছে তার। এক গ্লাস পানি খেতে পারলে স্বস্তি পেত। সে পুনরায় ওই নাম্বারে কল দিতে ফোনটা রিসিভ করলো সেই ব্যক্তি। সে যদি বলে ওঠে, তোমার স্যার এখন কোথায়? লোকটা একটা ঠিকানা দিল। সে যদি ফোনটা রেখে বের হলো। মুহিবের বাসায় 2টা গাড়ি আছে, ড্রাইভার নিচেই থাকে। সে নিচে এসে ড্রাইভারকে ডাক দিল। মিনিট 5 পর রওনা দিল। এর আগে কোনো দিন এত রাতে বাসা থেকে বের হয়নি। সত্যি, বিয়ের পর মেয়েরা বড় হয়ে যায়, এই কথা ভুল নয়। বিয়ের আগে মেয়েরা যত বড়ই হোক না কেন সে ছোট থাকবে, আর বিয়ে হয়ে গেলে কম বয়সী হলেও বয়সে বড় হয়ে যায়। কেমন অদ্ভুত নিয়ম। সে যদি দম ফেলে স্বচ্ছ কাচের দিকে তাকিয়ে ফুপিয়ে কাছে। মুহিবের ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট কেউ একজন কল করেছিল। উনি ঠিকমতো নিজের পরিচয় দেয়নি। উনি জানালেন মুহিব নাকি ড্রিঙ্ক করেছে, এখন নিজের সেন্সে নেই। এইসব কথা শুনে তার হাত পা কাঁপছে। তাদের বাসায় আজ পর্যন্ত কেউ মদ খাওয়া তো দূর, মদের বোতল চোখে দেখেছে কিনা সন্দেহ। অথচ মুহিব নাকি মদ খেয়ে সেন্সলেস হয়ে আসে। সেজুতির ঘটনাটা হজম করতে কষ্ট হচ্ছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। বিয়ের পরের দিন কোনো ভদ্র পরিবারের ছেলে এমন কাজ করতে পারে? বিয়ের পরের দিন কেন, যে কোনো দিনই এইসব বেহায়াপনা সহ্যের সীমার বাহিরে। সে বড় বড় শ্বাস ফেলছে। ড্রাইভারকে ঠিকানা বলতে সে এই জায়গায় চিনে ফেলেছে। তার মানে কি এখানে আগেও মহিব আসতো আর ড্রিঙ্ক করতো? সে যদি আতকে ওঠে। ঠিকানা অনুযায়ী তারা একটা বিল্ডিং এর সামনে এসে এলো। ড্রাইভার বের হয়ে তার জন্য গাড়ির দরজা খুলে বলল, ভাবি লিফটের 4-এ যাবেন। সে যদি ভুরু কুঁচকে বলে, আপনি কিভাবে জানলেন?
ড্রাইভার উত্তর দিল না। সে আর জোরাজুরি করলো না, ভেতরে ঢুকে যায়। বিল্ডিং এর ভেতরে ঢুকতে ঢুকতে তার গা ছমছম করতে লাগলো। চারিদিকে অন্ধকার, কেবল একটা 40 ওয়াটের হলুদ লাইট জ্বলছে। সেই হলদে নীলাভ আলোটাই পরিবেশটাকে কেমন যেন বানিয়ে ফেলেছে। গ্যারেজের ভেতর থেকে সে যদি বাইরে তাকালো, কিছুই দেখা যাচ্ছে না। আচমকা কেউ একজন তার দিকে তাকিয়ে সালাম দিয়ে বলে ওঠে, ভাবি, লিফট কল করেছি, আসুন। সে যদি বড় বড় পা ফেলে লিফটের দিকে গেল। তার কাছে পরিবেশটা ভালো ঠেকছে না। লিফট বন্ধ হতেই তার মনে ভয় হতে লাগলো। আচ্ছা, কেউ কি তার ক্ষতি করার জন্য এইখানে ডেকে এনেছে কৌশলে? দেখা গেল 4 তলায় মুহিব নেই, তার বদলে 3-4 জন দীর্ঘদেহী পুরুষ। সেজুতির গলা শুকিয়ে এলো। সে লিফটের বাটন চাপতে লাগে, লাভ হলো না। লিফট 2 তলা থেকে 3 তলা এবং 4 তলায় এসে গেট খুলে গেল। সেজুতি অবাক হয়ে গেল। নিচের পরিবেশ আর 4 তলার পরিবেশে আকাশ পাতাল ফারাক। চোখ ধাঁধানো লাইটিং, যার জন্য কিঞ্চিত চোখ কুঁচকে যায় সেজুতির। লিফট থেকে বের হয়ে সে চমকে ওঠে। দিনাজপুরের মতো ছোট শহরে এত চাকচিক্যময় বাসা দেখে মনে হচ্ছে ঢাকার গুলশানের কোনো একটা ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে সে। মেইন গেটের সামনে পেইন্টিং, আয়না, শো র্যাক, ফুলদানি। পাপসের ওপরে মুহিবের শু রাখা, সঙ্গে 2 দিকে 2টা কালো মোজা। মানে ভেতরে মুহিব আছে। সে যদি মনে সাহস সঞ্চার করে ভেতরে ঢুকে পড়ে। মেইন গেট খোলাই ছিল, ধাক্কা দিতেই গেট খুলে যায়। সে ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরে ঢুকে হতাশ হলো সে যদি। বাহিরটা যত সুন্দর, ভেতরটা তার এক অংশও না। কেমন যেন ঘুপছি, ঠাসা ঠাসা মালামাল, সোফার কার্টুন রাখা কয়েক গাদা। বোঝাই যাচ্ছে অফিসের কাজের জন্য এই বাসাটা ভাড়া নেওয়া। সে যদি মুহিব বলে ডাক দিল। পাশের রুমে মুহিবের কণ্ঠে শব্দ এলো, কে? তখনই ফোনটা বেজে উঠল। আগের আননোন নাম্বার থেকে কল এসেছে। সে রিসিভ করতে লোকটা বলে, ম্যাডাম, আপনি কি 4 তলায় যেতে পেরেছেন? সে যদি ছোট করে হু বলে ফোনটা কেটে পাশের রুমে যেতেই আটকে ওঠে। মুহিব একটা অপরিষ্কার নোংরা বিছানায় কাত হয়ে শুয়ে আছে, খালি গা, চুলগুলো এলোমেলো, হাতে হুইস্কির একটা বোতল। সে যদি তার সামনে গিয়ে দাঁড়াতে মুহিব অদ্ভুতভাবে তার দিকে তাকালো। মনে হয় চিনতে পারছে না। মুহিব হুস্কির বোতলে মুখ দিয়ে এক চুমুক খেয়ে নিয়ে বলে ওঠে, কি, নতুন নাকি? এইসব ব্যবসায় নতুনত্ব মুখ দরকার, ভালো ভালো। সে যদি মুহিবকে স্পর্শ করতে মুহিব সিটকে বিছানার অন্য প্রান্তে চলে গিয়ে হুংকার দিয়ে বলে ওঠে, আমার থেকে দূরে থাক, তোর সাহস কিভাবে হয় আমাকে স্পর্শ করার? শ্রীযুতি ভুরু কুচকে হালকা গলায় বলে, মুহিব, এইসব কি? তোমার হয়েছেটা কি? এমন গোঙ্গাচ্ছ কেন? আর তুই তুকারি কেন করছো? মুহিব ঝাঁঝালো কণ্ঠে উত্তর দেয়, আমার নাম মুখে নিবি না। তোদের সঙ্গে আমার সম্পর্ক মালিক চাকরের আর টাকার। সে যদি হতভম্ব হয়ে বলে, মুহিব, আমি তোমার স্ত্রী। এরপর কাঁদো কাঁদো হয়ে বলে, তুমি ঠিক আছো? মুহিব বিছানায় গা এলিয়ে দিয়ে 2 চুমুক হুইস্কি খেয়ে চোখ বুজলো। তার চোখের কোণে পানি। নড়াচড়া করছে না বললেই চলে। সে যদি বিছানায় উঠে বসে মুহিবের কাছে গিয়ে চুপচাপ বসে রইল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। নির্বাক সে, চুপচাপ চোখের জলে গাল ভাসাচ্ছে। মুহিব বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘন নিঃশ্বাসের শব্দ পড়ছে। রাত বাড়তে লাগে। চারপাশ অতিমাত্রায় নিশ্চুপ। সে যদি কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে এই 4 দেওয়ালে কারা যেন বন্দি, কেউ বোধহয় সুখে নয়। কোথা হতে বন্দিনী নর্তকীর চাপা আর্তনাদ ভেসে আসছে যেন। মুহিবের বলা কোনো কথাই তার বোধগম্য হয়নি। মুহিব কি কষ্টে আছে? কিসের কষ্ট তার? সে ফোনের স্ক্রিনে বারবার ঘড়ি দেখছে। রাত গভীর হতেই মুহিব নড়াচড়া শুরু করলো। সে যদি জেগেই ছিল। মুহিবকে অস্থিরতা করতে দেখে তার কাছে গেলেই বুঝতে পারলো সে ঘুমের মধ্যে কাঁদছে। সে যদি চমকে ওঠে, মুহিব কাঁদছে। এই প্রথম সে কোনো পুরুষকে কাঁদতে দেখছে। একটা পুরুষ অনেক বেশি অসহায় না হয়ে পড়লে কাঁদে না। মুহিব বিড়বিড়িয়ে বলে ওঠে, জুই, আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে যা করেছি অনেক বড় অন্যায় করেছি। সে যদি মুহিবের অস্পষ্ট কথা বুঝতে পারল না, কিন্তু জুই আর অন্যায় শব্দটা কানে গিয়ে ঠেকছে।
হুটহাট মুহিব উঠে বসে চোখ খুলে মুখ ভর্তি করে বিছানা আর গা ভাসিয়ে অদ্ভুতভাবে সেজুদির দিকে তাকালো, হয়তো বা বমি করার জন্য তার মদের বুদ নেশা কেটে যাচ্ছে। চোখ লাল হয়ে আছে তার। মুহিবকে দেখেই মায়া হতে লাগলো তার। কি হয়েছে ওর? অফিসে কোনো ঝামেলা হয়েছে কি? সে যদি চুপচাপ অসহায় ভরা চোখে মুহিবের দিকে তাকিয়ে আছে। মুহিব করুণ গলায় বলে ওঠে, সে যদি তুমি এখানে কিভাবে এলে? এমন কেন লাগছে আপনার? মুহিব উত্তর দিল না। অবিশ্বাস্য চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে সেজুতিকে খুব শক্ত করে চেপে ধরে। সেজুতি মূর্তির মতো বসে থাকে। মুহিব আরো শক্ত করে চেপে ধরে তাকে। মুহিবের বমির গন্ধে গা এলিয়ে যায়। মুহিব তার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে, ভালোবাসি সেজুতি। এরপর এলো পাতাড়ি ভাবে সেজুতির গালে চুমু দিতে লাগে। সেজুতি সরে এসে বলল, ভালোবাসি শব্দটা প্রতিটা মানুষের মনে আনন্দের অনুভূতির দোলা দেয়, কিন্তু সে যদি আনন্দিত হতে পারল না। ভালোবাসি বলা কথাটা এবং মহিবের স্পর্শ কাটার মতো বিঁধতে লাগে সেজুতির মনে।